বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। বলা হয় কিডনি নীরব অঙ্গ, সমস্যা গুরুতর না হওয়া পর্যন্ত অনেকেই টেরি পান না। ফলে দেশে প্রতি বছর অসংখ্য মানুষ দেরিতে শনাক্ত হওয়া কিডনি জটিলতায় ভোগেন। অনেকের পরিস্থিতি আবার জীবন হানিকরও হয়ে ওঠে কখনো কখনো। এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের আজকের এই আয়োজন। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল শুকুর, রেজিস্ট্রার কিডনি রোগ বিভাগ, জাতীয় কিডনি ইনস্টিটিউট, ঢাকা। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও ভালো আছেন নিশ্চয়ই? জি, আমরা ভালো আছি। প্রথমে আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ আমি যেমনটি জানি যে আপনি খুবই ব্যস্ত আসলে, বা সবসময় ব্যস্ততা থাকে, এবং তার ভেতর থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রথমেই। এবং আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম যে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ কিন্তু আসলে কিডনি বিকল হয়ে মারা যাচ্ছে, কিডনির নানা ধরনের সমস্যা নিয়ে মারা যাচ্ছে। তো কি কি লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক একজন কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমে ধন্যবাদ জানাই আমন্ত্রণের জন্য। আর পরবর্তী যে প্রশ্ন আপনার, সেটা হচ্ছে যে আসলে কি কি লক্ষণ পাইলে কিডনি ডক্টরের কাছে আসলে একজন রোগী শরণাপন্ন হবেন। সত্যিকার অর্থে কি যে কিডনির যত ধরনের রোগ আছে, যত প্রকারের রোগ আছে, এর অধিকাংশ ধরনের রোগেরই স্পেসিফিক বা সুস্পষ্ট কোনো লক্ষণ দীর্ঘদিন পর্যন্ত থাকে না। বিশেষ করে যদি কিডনির দীর্ঘমেয়াদী রোগের যতগুলো রোগ আছে, সিকিডি সহ, এই সমস্ত রোগের লক্ষণগুলো আসলে একটি কিডনির 70 থেকে 80% পর্যন্ত নষ্ট হয়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া বা দুর্বল হওয়ার আগ পর্যন্ত আসলে বুঝতে পারা যায় না যে তার কিডনি রোগ হয়েছে। সেজন্য লক্ষণ থেকে কিডনি রোগ ধরার যদি আগ্রহ থাকে, তাহলে যদি তার কপাল খারাপ থাকে, সেক্ষেত্রে আসলে কিডনি অনেকাংশেই বিকল বা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে নষ্ট হওয়ার আগেই, যেহেতু লক্ষণগুলো তেমন প্রকাশ পাওয়া যায় না, এটা আমরা বলি যে রুটিনলি কোনো কারণ ছাড়াই আসলে কোনো মানুষের আসলে কিডনিগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এখন কারা করবেন সেটা একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকেন, প্রেশার থাকেন, পারিবারিকভাবে কিডনি রোগের ইতিহাস থাকেন, তাহলে আমাদের পরামর্শ হলো যে অ্যাডাল্ট এজে উনি প্রতি 6 মাস পর পরীক্ষা নিরীক্ষাগুলো করবেন। আরও যদি এরকম কোনো কিছু না থেকে থাকেন, তাহলে বয়স হওয়ার পর প্রতি বছর একবার করে চেক করা উচিত। যদি লক্ষণের কথা সুস্পষ্টভাবে বলতে চান, তাহলে সেক্ষেত্রে লক্ষণে বলা যায় যে কিডনির সমস্যা হলে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে শরীর ফুলে যায়। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ ফুলে যায়, চোখের চারপাশে ভরা ভরা থাকে, 2 পায়ে পানি আসে, পর্যায়ক্রমে পানিটা সারা শরীরে ছড়িয়ে পড়ে, বুকে পানি জমে, পেটে পানি জমে। ধীরে ধীরে পানি জমার কারণে তার শ্বাসকষ্ট, শ্বাস-প্রশ্বাসের নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায়, প্রস্রাবের মাত্রা কমে যায়, মুখে বমি বমি ভাব, ক্ষুধা-মন্দা, অরুচি, দুর্বলতা, রক্তশূন্যতা, অস্থিরতা, নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। এর বাইরেও কিডনিতে আরও নানাবিধ অসুখ রয়েছে। যেমন যদি কিডনিতে পাথরজনিত সমস্যার সৃষ্টি হয়ে যায়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে তার প্রচণ্ড জোরে কাঁপুনি সহকারে জ্বর আসে, পেটের 2 পাশে ব্যথার সৃষ্টি হয়, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব দিয়ে রক্ত আসা, এই ধরনের সমস্যা হয়। এর বাইরেও প্রস্রাবের জ্বালা পোড়াজনিত, প্রস্রাব ঘন ঘন করা, প্রস্রাবের চাপ ধরে রাখার কারণে বারবার ইনফেকশন হওয়া, এই ধরনের বহু ধরনের লক্ষণ আছে কিডনি রোগের। তবে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হওয়ার আগেই, যে কথা বলছিলাম, যদি কারো পারিবারিকভাবে কিডনি রোগের ইতিহাস থেকে থাকে, অথবা তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগে, দীর্ঘমেয়াদী রোগে ভুগে থাকেন, তাহলে নিয়মিত আসলে পরীক্ষা করে জানা উচিত যে তার কিডনির কোনো অসুবিধা হয়েছে কিনা, যাতে অঙ্কুরি বিনাশ ঘটানো সম্ভব হয়। খুবই চমৎকার করে বলছিলেন এবং বুঝিয়ে বলছিলেন যে এই সমস্যাগুলো দেখা দিলে, বেশ কিছু সমস্যার কথা বলছিলেন যে এই সমস্যাগুলো দেখা দিলে খুবই দ্রুত, অর্থাৎ যত দ্রুত সম্ভব নিকটস্থ একজন কিডনি রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই অনুষ্ঠানটি যারা দেখছে তাদের আসলে এই লক্ষণগুলো তারা মাথায় রাখবেন, দর্শকরা এবং ভবিষ্যতে যারা দেখবেন। তো জানতে চাইবো এবারে, যদি আমরা একটু ছোটবেলায় ফিরে যাই, যে যারা ছোটরা রয়েছেন, বা আমরা যারা রয়েছি, যে আমাদের বাসায় ছোটরা রয়েছে, তারা আসলে কিডনির কি কি সমস্যায় ভুগতে পারে, তাদের আসলে কিডনির বিষয়ে আমরা আপনার কাছ থেকে একটু জানবো। আচ্ছা, বাচ্চাদের কিডনির অসুখই কিন্তু এখন অনেক বেশি। বাংলাদেশে কিডনি রোগের তীব্রতা বাচ্চাদের মধ্যে বেশি বিধায় বর্তমানে বাংলাদেশে পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক ইউরোলজি দুটি সাবজেক্টই স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত। তার মানে এই রোগী যদি না থাকতো, তাহলে কোনো ডিপার্টমেন্ট এস্টাবলিশ হতো না, এবং বাচ্চা রোগীর সংখ্যা দিনকে দিন কিডনি রোগীতে ঝুঁকে যাচ্ছে অনেক বেশি। কিডনি
কোন ধরনের রোগে কিডনি রোগী হিসেবে একটা বাচ্চা আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাচ্চাদের সবচেয়ে কমন যে ঘটনাগুলো ঘটে থাকে সেটি হচ্ছে যে তাদের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, গঠনগতভাবে কিডনি দুর্বলতা থাকে। বিশেষ করে দেখা গেল যে বাচ্চাদের কিডনি এবং ইউরেটারের যে জাংশন, পেলভি ইউরেটারিক জাংশন, আমরা বলি কিডনি এবং কিডনি নালী, এর সংযোগস্থলে চিকন থাকতে পারে। কিডনি নালী এবং ব্লাডার, এখানে ভেসিক ইউরেটারিক জাংশন, এখানে চিকন বা স্টেনোসিস থাকতে পারে। অনেক বাচ্চার প্রস্রাবের থলি প্রস্রাব করা যখন চাপ দেয় তখন প্রস্রাব নিচে আসার পরিবর্তে প্রস্রাব উপরের দিকে উঠে চলে আসে, এটা ভেসিক ইউরেটারিক রিফ্লাক্স বলে। অনেক বাচ্চার পোস্টো ইউরেথ্রাল ভালভ থাকে। অনেক বাচ্চার একটা কিডনি থাকতে পারে বা কিডনিটা যেখানে থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় থাকতে পারে। এই স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিসগুলো বেশি থাকে। এর বাইরেও দেখা গেলো পারিবারিকভাবে কিছু অসুখ আছে। তাছাড়া বাচ্চাদের নেফ্রোটিক সিন্ড্রোম, অ্যাকুইটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির ফুলে যাওয়া রোগ, এই ধরনের বাচ্চা কিন্তু প্রচুর পাওয়া যায়, যে তাদের প্রস্রাব দিয়ে ফেনা যায়, শরীর ফুলে যায়, মুখ টুক ফুলে একদম ট্যাপা হয়ে যায়। এই ধরনের বাচ্চা কিন্তু প্রচুর পাওয়া যায়, নেফ্রোটিক সিন্ড্রোম। এর বাইরেও বড়রা যত ধরনের কিডনি রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, ছোটদেরও প্রায় সব ধরনের কিডনি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। ইভেন দো অল্প বয়সে বাচ্চারা সিকিডি রোগে ভোগে এবং কি বাচ্চাদের ডায়ালিসিস পর্যন্ত লাগে, এমন রোগীও বাংলাদেশে আছে। এবার আপনার কাছে কিডনি রোগের কারণ জানতে চাইবো, কি কি সবচেয়ে যে মেজর কারণগুলো রয়েছে যে কিডনি রোগের পেছনে বেশ কিছু কারণ রয়েছে আমরা জানি, যেমনটি আপনি বলছিলেন যে লক্ষণের কথা বলছিলেন সেখানে উঠে এসেছে, কিন্তু কোন মেজর রিজন গুলো রয়েছে বা কোন নির্দিষ্ট কোন কারণগুলো রয়েছে যেগুলো সচরাচর বেশি হয় কিডনি রোগীদের? এইটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে যে আমি যদি জানি যে আমার কিডনি রোগে আক্রান্তর ঝুঁকি আছে, আমি আগে থেকে সতর্ক হতে পারি। সেই ক্ষেত্রে কিডনি রোগে আক্রান্ত হওয়ার জন্য 1 নাম্বার কারণ সারা পৃথিবী জুড়ে, সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। বলা হয়ে থাকে যে প্রতি বছর ডায়াবেটিস রোগী যেভাবে বাড়ে, যে হারে বাড়ে, কিডনি রোগীও সে হারে বাড়ে। এবং সারা পৃথিবীর ডাটা হচ্ছে যে প্রতি 3 জন ডায়াবেটিস রোগীর 1 জন কিডনি রোগে আক্রান্ত হন। তার মানে যদি সাপোজ ধরেন আমরা এখানে 6 জন আছে, তাহলে আমাদের এখানে 2 জনের মিনিমাম কিডনি রোগ আছে। যদি ডায়াবেটিস থাকে 6 জনেরই, তাহলে আমাদের 2 জনের মিনিমাম কিডনি রোগ আছে। হয়তো সেটা আমি জানি অথবা জানি না। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডায়াবেটিস। এরপরে যে কারণটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে বলা থেকে প্রতি 5 জন উচ্চ রক্তচাপ রোগীর মধ্যে 1 জন কিডনি রোগে আক্রান্ত হন। তাহলে এই দুটোকে বলা থাকে ডেডলি ডুও ফর কিডনিস। কিডনির জন্য 2টা মরণ ফাঁদ, একটা হচ্ছে ডায়াবেটিস এবং একটা হলো হাইপারটেনশন। আনফরচুনেটলি বাংলাদেশের না, সারা পৃথিবীতেই এই দুটোকে বলা থাকে যে যমজ। কারো ডায়াবেটিস থাকলে তার আগে পরে হাইপারটেনশন ডেভেলপ করে, কারো হাইপারটেনশন থাকলে আগে পরে তার ডায়াবেটিস ডেভেলপ করে। তাহলে এই দুটো হচ্ছে 1 নাম্বার কারণ। এরপরে কারণ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহজনিত রোগ, মানে কিডনির নিজস্ব একটা রোগ, যেটা কিডনির ফিল্টার। এই ফিল্টারের কিছু জটিলতার কারণে কিডনি দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন বের হয়ে যায়। প্রোটিন বের হওয়ার কারণে শরীরে পানি জমে যায়, আস্তে আস্তে কিডনি শুকিয়ে দুটো কিডনি আসলে অকেজ হয়ে যায়। এই গ্লোমেরুলোনেফ্রাইটিসের বিভিন্ন ধরনের ভাগ আছে, এটা একটা লিডিং কজ যে কিডনি রোগের। এর সাথে আছে হচ্ছে পারিবারিকভাবে কিছু রোগ, যেমন অটোজোমাল ডোমিনেন্ট কিডনি ডিজিজ আছে, অথবা পারিবারিকভাবে কিডনি রোগ আছে, কিছু জেনেটিক কিছু কারণ আছে, এই ধরনের কারণগুলো। আরেকটা যেটা বললাম যে প্রথমে দেখি স্ট্রাকচারাল কিছু কারণ আছে। স্ট্রাকচারাল কারণ মানে হলো যে আপনার ওই যে বাচ্চাদের যে অসুখ কথা বললাম, পিউজি অবস্ট্রাকশন, ভেসিকুলেটারিক জাংশন অবস্ট্রাকশন, অথবা ভার, অথবা বললাম যে পোস্টেরিয়র ভার। এর বাইরে এজেনেসিস কিডনি, হাইপোপ্লাস্টিক কিডনি, বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল কিছু অ্যানোমালিজ আছে যেগুলো হলো কিডনি রোগের কারণ। এর বাইরে কিন্তু আরো কিছু কথা আছে যেগুলো বলা থাকে ইডিওপ্যাথিক, আননোন, সিকিডিও, আনডিটারমাইন্ড, তার কোনো কারণে জানা যায়নি কিন্তু তিনি কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এর বাইরেও যেভাবে কিডনি রোগ বাড়ছে, এর বাইরে বাড়ার কারণ হচ্ছে অনেকগুলো এর নতুন কারণ আছে। প্রথম কথা হচ্ছে আপনার অল্টারনেটিভ মেডিসিন পৃথিবীতে এখন বহুল প্রচলিত, বিশেষ করে এলোপ্যাথি ওষুধের বাইরে ইউনানি, আয়ুর্বেদিক, কবিরাজি, গাছন্ত এবং এখন অর্গানিক আর বিভিন্ন ধরনের কথাবার্তা, চটকদার বিজ্ঞাপন আছে, মানুষ বিভ্রান্ত হন। এদের একটা সিম্পল লজিক হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিন্তু ইহা
চিরন্তন সত্য, এই ধরনের ওষুধগুলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত এবং যার কারণে দীর্ঘমেয়াদী যদি কেউ খায় এখান থেকে কিডনি রোগ হয় এবং এই ধরনের রোগী আমরা নিয়মিতভাবে পেয়ে থাকি। এলোপ্যাথিক যে চিকিৎসাগুলো করে থাকে, এলোপ্যাথিক চিকিৎসার মধ্যে থেকে কিছু ওষুধ আছে, যেমন অ্যান্টিবায়োটিক, তারপর পেইন কিলার বা ব্যথা নাশক ওষুধ, ইভেন দ্য গ্যাসের বড়ি সহ অন্যান্য বড়ি। বাংলাদেশে তো সেলফ মেডিকেশন একটা বহুল প্রচলিত, যে ডাক্তারকে যেহেতু পয়সা দিতে হয়, সুতরাং দোকানদারের কাছ থেকে মানুষ ওষুধ কিনে নিয়ে যায়। তার ইন্ডিকেশন জানা নাই, তার ডোজেস জানা নাই, তার পরিমাণ জানা নেই, কতদিন কি পরিমাণে খেতে হবে এগুলো জানা নাই, ওষুধ খাচ্ছেন। ইভেন তো এই গ্যাসের ওষুধগুলো, এগুলো অ্যাকুট ইন্টারেস্টাল নেফ্রাইটিস, ক্রনিক ইন্টারেস্টিশিয়াল নেফ্রাইটিস, এগুলো করে করে দীর্ঘমেয়াদী তার কিডনিটাকে নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ফিচার। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন। আমরা যত নিজেকে আভিজাত্যের প্রতীক হিসেবে দাবি করতে চাই, স্বাভাবিক খাবারের বাইরে গিয়ে আমরা বাড়তি যে খাবারগুলো খেয়ে থাকি, ধরেন রিচ ফুডগুলো খেয়ে থাকি, ফ্রোজেন ফুড খেয়ে থাকি, ফাস্ট ফুড খেয়ে থাকি, রেস্টুরেন্টে যেগুলো খাবারগুলো খাই অথবা স্ট্রিট ফুডগুলো খাচ্ছি, এর বাইরে নানাবিধ যে খাবারগুলো আছে, প্রত্যেকটা খাবারে কিন্তু ফুড এডিটিভস যোগ করা থাকে, হাই মাত্রা টেস্টিং সল্ট থাকে, খাবার সুস্বাদু করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র এক্সট্রা মিশানো থাকে, যা বাসার খাবারে থাকে না। এই সমস্ত খাবার অনেকে নিয়মিতভাবে খান। দীর্ঘমেয়াদী খাওয়ার পরে এখান থেকে ধরেন কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে থাকে। এর আরেকটা বাইরে একটা কারণ আছে, যে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন প্রবাসী ভাইরা যান, বিশেষ করে মিডল ইস্টে যান, মিডল ইস্টের উচ্চ তাপমাত্রার সাথে আমাদের বডির আসলে কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন, অবশ্যই তিনি নিজে অথবা তার আশেপাশের লোকজন আইদার তার কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যায় অথবা তার রেনাল স্টোন বা কিডনি পাথরজনিত রোগে ভোগেন। এরকম রোগী অনেকে আছেন, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দেখছেন তারা এটা সত্যতা প্রমাণ করতে পারবেন। এইভাবে বিভিন্ন ধরনের কারণের সাথে আনুষঙ্গিক আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যে পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসে যে পরিবর্তন হয়েছে, সবকিছু মিলে আসলে কিডনি রোগ দিনকে দিন বেড়ে যাচ্ছে। অসাধারণ, আপনি যেমনটি বলছিলেন, এবং কিডনি রোগের পেছনে বেশ কিছু কারণ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণগুলো বা খুবই কমন যে কারণগুলো, সেগুলো নিয়ে আপনি বিস্তারিত বলছিলেন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও একটা মেসেজ দিচ্ছিলেন। তো আমরা জানতে চাইবো এবারে যে বিষয়টি, সেটি হচ্ছে যে কিডনি রোগের পেছনে যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো আসলে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা কিডনি সুরক্ষায় আমরা কিভাবে যত্নশীল হতে পারি, সে বিষয়ে যদি বলতেন। কিডনি সুরক্ষার জন্য আমার একটা সুস্পষ্ট কথা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে রোগীকে হতে হবে আসলে বোকাশোকা, অনেকটা অন্ধ আনুগত্যর মতো। রোগীকে হতে হবে সেই সমস্ত মানুষের মতো, ধরেন যারা বিয়ে শাদীর পরে 6 মাস বাবার সাথে সংসার করে না, সংসারটাকে পৃথক করে ফেলে, কিন্তু ওই লোকটি প্রতি বছর পীর সাহেবের দরবারে গিয়ে ছাগল দিয়ে আসে, গরু দিয়ে আসে। কেন দেয়? নিশ্চয় একটা অন্ধভক্তির কারণে, তাই না? কিন্তু যারা চালাক চতুর বেশি হয়, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। রোগের ক্ষেত্রে উচিত আপনাকে একটু বোকাশোকা টাইপের হতে হবে, এবং রোগ তো আপনার কথাবার্তা, আপনার ভাষা বোঝে না। আপনার যে জ্ঞান গরিমা, আপনার যে পাণ্ডিত্য, আপনি আপনার ফ্যামিলির সাথে যেভাবে মেনটেন করতে পারেন, সেটি কিন্তু আপনি অসুখের সাথে পারবেন না। সুতরাং অসুখ হইলে, যদি কোনো ব্যক্তির, ধরেন যে কারণগুলো বললাম, যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস হয়, তার উচিত অনেকে আছে দেখবেন ইনডিসিপ্লিন লাইফ লিড করে, সে ডায়াবেটিস কন্ট্রোল করার ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই। তার খাবার দাবার, তার ঘুম, তার কর্মকাণ্ড, এভরিথিং, নিয়মিত ওষুধ না খাওয়া, সবকিছু ধরেন করে। আমি তাদেরকে বলি যে এই ধরনের কাজ যারা করবেন, এই যে অতি চালাকি, ভাববেন যে আমার কিছুই হবে না, দিন শেষে আপনি লুজার হবেন। গতকাল একটা রোগী পেয়েছিলাম, 42 ইয়ার্স ওল্ড, তার 30 ইয়ার্সে তার ডায়াবেটিস ধরা পড়েছে। সে কোনোভাবেই এটাকে পাত্তা দিত না। এখন তার ধরেন 2টো কিডনি পুরোপুরিভাবে অকেজ। সুতরাং যে সমস্ত রোগীদের ডায়াবেটিস আছে, অনুগ্রহ করে, আপনি কিন্তু 33% আপনার আক্রান্তর ঝুঁকি থাকে, 3 জনে 1 জন। আপনার কাছে তো কোনো ওহি নাই। সুতরাং আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি ডায়াবেটিস পূর্ণ নিয়ন্ত্রণ করবেন। নিয়ন্ত্রণ বলতে সেভাবে বোঝায় যেভাবে ডায়াবেটিস ছাড়া একজন মানুষের গ্লুকোজ থাকে, ঠিক সেরকম। আপনার যদি প্রেশার থাকে, তাহলে আপনার প্রেশারটা সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে প্রেশার হওয়ার আগে আপনার যেমন ছিল, বা স্বাভাবিক একজন মানুষের যেরকম প্রেশার থাকে আপনাকে সেরকম রাখতে হবে। আপনার যদি কোনো কিডনির নিজস্ব রোগ থাকে, গ্লোমেরুলার নেফ্রাইটিস থাকে, বা পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, বা ফ্যামিলিয়াল কোনো কারণ থাকে, তাহলে সুস্পষ্টভাবে কিডনি ডাক্তারের সঙ্গে দেখা, আপনার চেষ্টা করতে হবে যাতে সেগুলো পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। আপনার যদি ব্লক মারতে পারেন কারণের মধ্যে, তাহলেই আপনার তো কিডনি রোগ হবে না। ইউজুয়ালি কিডনি রোগ সেকেন্ডারি, অন্য কোনো রোগ থেকেই তো হচ্ছে।
প্রাইমারি রোগও আছে, কিন্তু সেটা তো কম। তাহলে আপনার উচিত হচ্ছে এই সমস্ত রোগ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে অনুগ্রহ করে এগুলো পূর্ণ নিয়ন্ত্রণ আপনার জন্য জরুরি, এবং পূর্ণ নিয়ন্ত্রণের জন্য ইউ হ্যাভ টু ডেডিকেটেড ফার্স্ট। আপনার ইচ্ছা শক্তি, আপনার আপনার ইচ্ছা আছে যে আপনি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হোক, কিন্তু সে অনুযায়ী আপনার কর্মকাণ্ড নেই, সে অনুযায়ী আপনার মেডিকেশন নেই, সে আপনার ডক্টরের কাছে ফলো আপ নেই, তাহলে আপনি লুজার হতে পারেন। খুবই অসাধারণ আপনি বলছিলেন, এবং আপনি গতকালকের যে পেশেন্টের কথা বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন, এবং সেটিও কিন্তু এই জায়গা থেকে আমাদের যে মেসেজটা সেটা হচ্ছে যে জনসচেতনতা। আমাদের আজকের এই আয়োজন, না বলবো না, আমাদের হেলথ অ্যান্ড হ্যাপিনেসের একমাত্র উদ্দেশ্য কিন্তু মানুষকে সচেতন করা, মানুষের বিভিন্ন ডিজিজ নিয়ে সচেতন করা। আজকেও কিন্তু আমরা তার ব্যতিক্রম করিনি, এবং আপনার এই উদাহরণটি আমার মনে হয় যে খুবই উপকারী আসবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে। এবার চলে যেতে চাই একটু চিকিৎসায়, কিডনি রোগের যে চিকিৎসা, এবং আমরা একটি বিষয় জানি যে অঙ্গ প্রত্যঙ্গের যে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে আমাদের দেশে। তো এই যে অঙ্গ প্রত্যঙ্গের আইনি জটিলতায় কত ভাগ কিডনি রোগীর আসলে মৃত্যু হয়, বা কেমন মৃত্যু হার কেমন আমাদের দেশে? আইনি জটিলতা হলো কিডনি প্রতিস্থাপনের জন্য হয়েছে। জি। এই আইনি জটিলতার সংশোধন করে কয়েকদিন আগে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন ভাতিজা ভাতিজি এদেরকে ইনক্লুড করা হয়েছে কিডনি ডোনার হিসেবে, এবং ইমোশনাল ডোনার এই শব্দটাও যোগ করা হয়েছে। এখানেও কিছু ব্যাপার আছে, কিন্তু আইনি কিছু জটিলতা নতুন করে যোগ করা হয়েছে, যে তারা যে অরিজিনালি দিতে চায় কেউ তাকে ফোর্স করছে না, সেরকম ভাবে নতুন একটা কমিটি করা আছে। সেই কমিটির অনুমোদন সাপেক্ষে এটা আসলে আসবে। কিন্তু দুইটা ব্যাপারে, একটা কিডনি প্রতিস্থাপনের জন্য যদি বলেন, এটা তো মূলত জানতে চাইছেন, তাই না? তো কিডনি প্রতিস্থাপনের জন্য আইনি জটিলতা আসলে এরকম না। কিডনি প্রতিস্থাপন হয় সারা পৃথিবীতে ডিজিজড ডোনার, অর্থাৎ কোনো ব্যক্তি মারা যখন যায় তখন তিনি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যান, সেই কিডনিটা দিয়ে আসলে অন্য একজন মানুষকে সুস্থ করা, এটা বেসিক থিম। এর হলো ডিজিজড ডোনার ট্রান্সপ্লান্টেশন। কিন্তু আমাদের দেশের বাইরে যারা একটা আছে যে লিভিং ডোনার, একজন জীবিত ব্যক্তি তার একজন কিডনি দান করলেন, সে দান করার কারণে দেখা গেল যে ওনার একটা কিডনি কিন্তু হারালো, ওনার তো একটা অঙ্গহানি হলো, কিন্তু উনি ওনার পছন্দের কাউকে আপনার ভালোবেসে তাকে দিচ্ছেন। আমাদের দেশে আইনগতভাবে ডিজিজড ডোনার বা মুসলিম দেশগুলোতে আসলে এটা স্বীকৃতি নেই, এটা প্রচলিত নেই। এর মধ্যে কিছু ধর্মীয় জটিলতা আছে, কিছু সামাজিক জটিলতা আছে, এবং কিছু অন্যান্য জটিলতাও আছে, যার কারণে ডিজিজড ডোনার আমাদের দেশে প্রচলিত নাই। আমাদের দেশে লিভিং কিডনি ডোনার ট্রান্সপ্লান্টেশন যেটা, সেটা প্রচলিত আছে। 2019-এর যে নিয়ম ছিল, সে নিয়ম অনুযায়ী যে বাবা মা, ভাই বোন এবং রক্তের সম্পর্কের প্রথম শ্রেণীর যারা আত্মীয় স্বজন তারা আসলে দিতে পারবেন। এখন সেটাকে বাড়িয়ে ভাতিজা ভাতিজি কিছুটা প্রসারিত করা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা আসলে দেখতে পাই যে বাংলাদেশে কিডনির ডোনার মূলত হচ্ছে 2 জন। কি কি সেটা বলে নেই আপনাকে, এটা খুব ইম্পর্টেন্ট। কোন 2 জন? সেটি হচ্ছে যে আপনার নাম্বার 1 হচ্ছে মা। কোন সন্তান যখন কিডনি রোগে আক্রান্ত হন, মা ছাড়া কিডনি তাকে আসলে কেউই দেয় না। 2 নম্বর হচ্ছে আরেকজন, সেটা হচ্ছে ওয়াইফ। স্বামী যদি আক্রান্ত হন তাহলে সে দেয়। মা আসলে বেসিক্যালি ক্ষেত্রে দেয় হচ্ছে ইমোশনাল, ধরেন আপনার রিয়েল লাভার, সেই সব মা দেয়। আর স্ত্রীরা মূলত ইচ্ছা করেও দেয়, অথবা তার সন্তান থেকে ছোট ছোট তার পারিবারিক চাপে দিতে পারে, বা পারিবারিক অবস্থার বাস্তবতার উপর ভিত্তি করে সে হয়তো দিয়ে থাকেন। ইচ্ছা করে হতে পারে, অনিচ্ছা হতে পারে, এর বাইরে আসলে নাই। আপনি কিডনির পোল যত বাড়াবেন তাতে যে কিডনির ডোনার খুব বেশি বাড়বে, ট্রান্সপ্লান্টেশন তত বাড়বে, সেরকম না। আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টেশন করার জন্য আমাদেরকে একটা কিডনি দান করলে আরেকজনের যে আরেকটা কিডনি থাকলেও কোনো ক্ষতি হয় না, এই মেসেজটা দিয়ে এটা আসলে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে সিঙ্গেল কিডনি ইজ এনাফ। তাহলে সেই সময় যখন এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে যাবে, যখন আপনি একজন কিডনি ডোনার যে দান করেছেন তাকে নিয়ে যদি আপনি একটা প্রোগ্রাম করেন, সে যখন বলবে যে আমি 2015 সনে আমি আমার ছেলেকে কিডনি দিয়েছি, আমার ছেলে এখনো বেঁচে আছে, আমি এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো কিডনির সমস্যা নেই। এরকম যদি আপনার কোনো প্রোগ্রাম করে থাকেন, কোনো কিডনি ডোনার যারা আছেন, যার কিডনি দান করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে যাকে দান করেছেন, এই 2 জনকে নিয়ে যদি আপনারা প্রোগ্রাম করেন, বা মেইন স্ট্রিম মিডিয়াতে যদি এই ধরনের প্রোগ্রাম হয়, এটা যদি মানুষের মাঝে এস্টাবলিশ হয়ে যায় যে কিডনি দান করলে আসলে যিনি দান করেন তার কোনো ক্ষতি হয় না,
তখন হয়তো ডোনারের সংখ্যা বাড়বে এবং কিডনি প্রতিস্থাপন বাড়বে। খুবই চমৎকার। এবং এই যে ডোনার কারা হতে পারবে সেসব বিষয়ে আপনি আমাদেরকে বলছিলেন। আমরা কিন্তু ছিলাম আসলে কিডনির যে ট্রিটমেন্ট বা ট্রান্সপ্লান্টেশন বা এই যে ডোনেশন। আমরা যদি এবার একটু খরচের দিকে ফিরি, যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কিডনির চিকিৎসায় খরচ আসলে কি ব্যয়বহুল? অনেকেই কিন্তু বলে থাকে যে এটা আসলে ব্যয়বহুল। আসলে কি আপনার কি মনে হয় যে এটা আসলে কতটুকু ব্যয়বহুল বা সহনীয় কিনা? আচ্ছা, কিডনির চিকিৎসা হলো কিডনি রোগের, বলতে যদি সিকিডি রোগ বোঝায়, কিডনি রোগ তো অনেক আছে। জি। যেমন আপনার কিডনিতে যদি পাথর হয় তাহলে তো অপারেশন আছে, ওষুধও আছে। ওষুধ দিয়েও কিডনির অনেক পাথর বের করা যায়। ইভেন দো ওষুধ এবং অপারেশন কোনো কিছু ছাড়াই কিছু কিডনির পাথর অটোমেটিক বের হয়ে যায়। কিডনি রোগ তো ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাব ইনফেকশন তো একটা কিডনি রোগ, ঠিক আছে? কিন্তু কিডনির যে দীর্ঘমেয়াদী রোগ যেটার কথা বলছেন, এটা আমরা বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি, দীর্ঘস্থায়ী কিডনির অসুখ। এই রোগের ট্রিটমেন্ট আসলে কিডনি প্রতিস্থাপনই না, এটা তো সবার শেষ ট্রিটমেন্ট। তার আগে মুখে ওষুধ দিয়ে দীর্ঘদিন যাবত এই ধরনের রোগীকে ভালো রাখা যায়। তার মানে ১ নম্বর চিকিৎসা হলো মুখে ওষুধ। মুখে ওষুধ যখন কোনো মানুষের ফেল করে থাকে, তখন সাধারণত তাকে আমরা ডায়ালিসিস প্রক্রিয়া নিয়ে যেতে চাই। এই ডায়ালিসিস আবার ২ ধরনের আছে। একটা রক্তের ডায়ালিসিস এবং আরেকটা হচ্ছে পেটের ডায়ালিসিস। প্রত্যেকটির আর বিভিন্ন ধরনের সাবডিভিশন আছে। এখন যে সমস্ত রোগী ডায়ালিসিস পর্যায়ে চলে গিয়েছে অথবা ডায়ালিসিস পর্যায়ে লাগবে, তাদেরকে আমরা আরেকটা অপশন দিতে পারি যে কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপনটা হলো বেস্ট অপশন। এন্ড প্রশ্ন হচ্ছে হলো আপনার এখনকার প্রশ্ন যেটা, খরচ কেমন হয়? ডেফিনেটলি আমাদের দেশের মানুষের আর্থিক সঙ্গতির সাথে, তার ইনকামের সাথে ব্যয়ের এমনিতেই অসামঞ্জস্যতা রয়েছে। আমাদের দেশে ইনকাম করে যা উপার্জন হয় তা দিয়ে তার পারিবারিক যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো ফুলফিল করা সম্ভব হয় না দেখেই আসলে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি জায়গাতে দুর্নীতি পরায়ণ। আপনি এমন কোনো ফিল্ড পাবেন না যে তার ইনকাম দিয়ে সততা এবং স্বচ্ছতার সাথে সে তার লেভেল মেনটেন করতে পারে। সুতরাং এর বাইরে যদি আপনার কারো অসুখ বিসুখ হয়ে থাকে এবং সেই অসুখটা যদি আপনার কিডনির মতো একটা দীর্ঘস্থায়ী এবং সারা জীবনের জন্য বার্ডেন হয়ে থাকে, তাহলে তো মরার পর খরার ঘা। সেজন্যই আসলে তার বেশি মনে হয়। কিন্তু এই বেশিটা আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি, কিন্তু যদি আপনি সারাউন্ডিংস এর সাথে আপনি কল্পনা করে থাকেন তাহলে কিন্তু অনেক কম। আপনার কি ধারণা আছে ইউএসএ তে একটা রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়? মিনিমাম $2.5 লক্ষ মার্কিন ডলার, এবং এটা 4 লক্ষ মার্কিন ডলার পর্যন্ত আপনার খরচ হতে পারে। ইউএসএ তে এক সেশন ডায়ালিসিস করতে, এক সেশন সিঙ্গেল সেশন রক্তের ডায়ালিসিস করতে মিনিমাম 300 মার্কিন ডলারের প্রয়োজন হয়, যা বাংলাদেশের টাকায় 35 থেকে 40 হাজার টাকা। এখন আপনি তো সে জিনিসটাই করছেন। এটা আমাদের দেশে সবচেয়ে ভালো যারা ডায়ালিসিস করেন তাদের কাছে ডায়ালিসিস করতে ধরেন 6 থেকে 7 হাজার টাকা পার সেশন লাগে। কিন্তু এমনও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছেন যারা 1,500 থেকে 1,800 টাকা ডায়ালিসিস করেন। এখন যেটা 35,000-এর যে জিনিসটা সেটা আপনার 1,500-এ যে পাচ্ছেন, ইন কম্পারিজন টু আদার্স অনেক কমে পাচ্ছেন। কিন্তু আপনার যে অবস্থা, আপনার যে সঙ্গতি, আর্থিক অবস্থা, তার সাথে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আপনার প্রতি সেশন যদি ডায়ালিসিস 1,500 টাকাও লাগে, প্রতি সপ্তাহে 2টা ডায়ালিসিস করলে আপনার 3,000 টাকা, মাসে আপনার 12,000 টাকা লাগে। এর সাথে কিছু আনুষঙ্গিক ওষুধপত্র আছে, সেগুলো ধরে আরো 15-20 হাজার টাকা লাগে। তাহলে 30 থেকে 40 হাজার টাকা এক্সট্রা লাগে, যে টাকাটা আপনার জন্য কোলানো কঠিন হলেও বাস্তবতা হচ্ছে বাইরের দেশগুলোর তুলনায় সেই চিকিৎসাটা আসলে কম্পারেটিভলি অনেক 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 সস্তা। কিন্তু কঠিন কেন? আপনার তুলনায়, আমার তুলনায়, আমাদের আর্থিক বাস্তবতার তুলনায় এই টাকাটা যোগান দেওয়া নিয়মিতভাবে আমাদের জন্য কঠিন। সেজন্যই প্রয়োজন হেলথ ইন্স্যুরেন্স। আমরা একটু ডায়ালাইসিসের বিষয়ে আরো জানতে চাই। ডায়ালাইসিসের পরবর্তীতে আসলে সঠিকভাবে ডায়ালাইসিস নিলে কতদিন পর্যন্ত বাঁচা সম্ভব? একজন রোগীর যদি কোনো প্রাণ কোথাও থাকে, আমরা তো জানি না যে আমাদের প্রাণ কোথায় আছে, আমরা কি জানি? আমাদের আত্মা কোথায় আছে আমরা কি জানি? কিন্তু আমরা বলে দিতে পারি যে একটা কিডনি রোগীর প্রাণ তার ডায়ালিসিসের মধ্যেই থাকে। একটা ফিস্টুলা করা হয় ডায়ালিসিস রোগী যাদের হচ্ছে আপনার হলো নিয়মিত ডায়ালিসিস করা হয়, তার এবি ফিস্টুলা করা হয়, হাতে করা হয়, যেটা দিয়ে ডায়ালিসিস মেশিন আসলে সেট করা হয়।
আমরা বলে থাকি যে ওই এবি ফিস্টুলার মধ্যে তার ডায়ালিসিস রোগীর ওই প্রাণটা আছে, বুকে তার এই প্রাণটা নেই। একজন রোগীর কিডনি রোগে, আসলে কিডনি রোগীরা আছে তার কিন্তু কিডনি রোগে কেউ মারা যায় না, তারা মারা যায় কিডনি রোগের কারণে এই যে ময়লাগুলো, দূষিত জীবাণুগুলো, পদার্থগুলো, যেমন ইউরিয়া, ক্রিটিনিন, এই সমস্ত জিনিসগুলো কিডনি যে বের করতে পারছে না, বের করতে না পারার কারণে শরীরে যে জমে যাচ্ছে, জমে থেকে তার রক্ত যে দূষিত হয়ে যাচ্ছে, সেই দূষিত রক্ত তার ব্রেনটাকে এফেক্ট করে, হার্টটাকে এফেক্ট করে, তার হয়তো তার ব্রেন স্ট্রোক হয়, তার হার্ট অ্যাটাক হয়, হার্টও সে মারা যায়। কিডনি রোগী কিন্তু কিডনি রোগে মারা যায় না। তাহলে আপনি এটা কি করতে পারবেন? আপনার এই যে দূষিত রক্তটা আছে সেটাকে আপনাকে পিউরিটিতে নিয়ে আসতে হবে। আমরা যে পানি পান করি, এখন কিন্তু আমরা সবাই ফিল্টার পানি খাই। কেন খাই? পিওর করার জন্য, পানিটাকে পিওর করার জন্য। এক্স্যাক্টলি, পিওর করার জন্য। আপনার শরীরের পিউরিটি কি করে? আপনার শরীরে তো ফিল্টার আছে, তার একটা আরও সিস্টেম আছে, যে আরও সিস্টেমটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো, এবং সেই সিস্টেম থেকে কিন্তু আরও সিস্টেমের আবির্ভাব। কিডনি একটা ফিল্ট্রেশনের প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে আমাদের শরীরে 5 থেকে 6 লিটার আপনার হচ্ছে রক্ত আছে, সেটাকে দিনে বারংবার ফিল্টার করতে করতে সেটা নিট অ্যামাউন্ট হয় 5 থেকে 6 লিটার পানিই তাকে হয়ে যায় 180 থেকে 200 লিটার প্রতিদিন। তাহলে কতবার করে সে ফিল্টার করে ছেঁকে যা শরীরের জন্য খারাপ সেগুলো বের করে দিচ্ছে, আর যেগুলো শরীরের জন্য প্রয়োজন সেগুলো সে রেখে দিচ্ছে, আমাদের শরীরকে ঠিকমতো চালাচ্ছে। যখন একটি মানুষ কিডনি রোগে পুরোপুরিভাবে তার দুটো কিডনি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তো তার কিডনি, সে জীবিত আছে, তার কিডনি তো আর জীবিত নাই, তার কিডনি তো আর সে এই দূষিত রক্তটাকে বিশুদ্ধ করতে পারছে না, ফিল্টার কাজটা করতে পারে না। তখন তার এই যে দূষিত রক্ত বিশুদ্ধ করার আর কি উপায় আছে? সেই উপায়টা হলো ডায়ালিসিস। ডায়ালিসিস মানে হচ্ছে কিডনির ফিল্টারের কিছু কাজটা সে করে দিতে পারে। সে কিডনি যত সুন্দরভাবে রোগীটাকে তার ব্লাডটাকে পিউরিফাই করতে পারে, আর্টিফিশিয়াল যে কিডনি বা আমরা ডায়ালিসিস মেশিন, সেটি কিন্তু তত পরিমাণে পারে না, কিন্তু যা পারে সেটা দিয়েও একটি রোগী অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। বাংলাদেশে কিডনি অনেক রোগী আছেন, তারা বছরের পর বছর বেঁচে আছেন। আমার দেখা একজন রোগী 18 বছর 16 বছর বেঁচে আছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার মারা গেছেন। আপনি কি জানেন উনি কত বছর ডায়ালিসিস করেছেন? প্রায় 2 যুগের কাছাকাছি। সুতরাং ডায়ালিসিস করলে যে রোগী মারা যায় সেটা না। আমরা বলে থাকি যাদের দুটো কিডনি পুরোপুরিভাবে অকেজ, ওষুধ দিয়ে যখন তার কিডনিটাকে সচল রাখার আর কোনো ধরনের কোনো উপায় বা বুদ্ধি নাই, এবং যেহেতু আমাদের শরীরে কিডনির কাজ করে দেওয়ার মতো অল্টারনেটিভ কোনো অপশন নাই, আমাদের এখন বাইপাস একটা রাস্তার প্রয়োজন। সেই রাস্তাটি হচ্ছে একটা ডায়ালিসিস সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে তার এই রক্তর নালীর সাথে একটা মেশিনের কানেক্ট করা হয়, যে মেশিনটা তার দূষিত রক্তটাকে পিউরিফাই করে ডায়ালাইজের মাধ্যমে করে রক্তটাকে বিশুদ্ধ করে আবার পিউরিফাইড রক্তটা শরীরে পৌঁছা দেয়, আর ময়লাগুলোকে বাইরে বের করে দেয়। আমাদের ক্রিয়েটিনিন, আমাদের ইলেকট্রোলাইটগুলো, আমাদের ইউরিয়াগুলো সহনীয় মাত্রার মধ্যে রেখে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখে। সেভাবে আমরা বেঁচে থাকি। সুতরাং বেঁচে থাকার জন্য শর্তই হচ্ছে উৎকৃষ্ট মানের, সঠিক মাপের প্রয়োজনীয় অনুপাতে ডায়ালাইসিস, এর বিকল্প আসলে নেই। আমরা আবার একটু ফিরে যেতে চাই ডোনেশন। অনেকেই ডোনেট করেন, কিডনি ডোনেট করেন। আপনি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলেন যে মা করতে পারে, ওয়াইফ করতে পারে, এবং এখন আরো 2 জন যুক্ত হয়েছে, তারা করতে পারে। তো যেই মানুষটা আসলে ডোনেট করলো, তার একটা কিডনি ডোনেট করলো অসুস্থ রোগীকে, তো আসলে 2 জনেরই একটা করে কিডনি রয়েছে। এই যে এক কিডনিতে চলাফেরা, জীবনযাত্রা বা অন্যান্য যে কাজ, জীবন স্বাভাবিকভাবে চলতে এক কিডনির আসলে কোনো খারাপ প্রভাব পড়ে কিনা, বা সঠিকভাবে তারা জীবন চালাতে পারে কিনা? আচ্ছা, 2টা কথা এখানে। প্রথম কথা হচ্ছে আপনার একটু কথা হলো বোঝার জন্য মিস কোড আছে, সেটা হচ্ছে যে ডোনেট করার জন্য ডোনার পোল যারা কিডনি ডোনেট করতে পারে, সেটা হচ্ছে যারা প্রথম শ্রেণীর রক্তের আত্মীয়। এটা মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, হ্যাঁ, তারপরে মামা মামি হতে পারে, খালা খালু হতে পারে, ফুফা ফুফু হতে পারে, চাচা চাচি হতে পারে, দাদা দিদি হতে পারে, নানা নানি হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, সবাই কিন্তু পারে। এর বাইরে এদের সাথে নতুন করে ভাতিজি যোগ করা হয়েছে। ঠিক আছে কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতজন ডোনার থাকলেও আমরা বাস্তবিক অর্থে দেখি যে আসলে যারা ডোনেট করে সবচেয়ে উৎকৃষ্ট ডোনার কিন্তু হলো বাবা।
সবচেয়ে উৎকৃষ্ট, মানে বাবা হচ্ছে সবচেয়ে ভালো ডোনার, কিন্তু আপনার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডোনেট করা হচ্ছে তার মা অথবা তার স্ত্রী, এর বাইরে ডোনার পাওয়া যায় না। এটা আমি বোঝাতে চেয়েছি। এটা তো ক্লিয়ার? জি। আচ্ছা, নতুন একটা ধারণা দিলাম, যে সেটা হলো চাইলে আমরা আপনাকে হেল্প করতে পারি যে কিডনি ডোনার এবং কিডনি রিসিপিয়েন্ট, যে কিডনি নিয়েছেন এবং যে কিডনি দিয়েছেন, এরকম দুজন ব্যক্তিকে নিয়ে আপনি একটা প্রোগ্রাম করবেন, 10টা প্রোগ্রাম করবেন, 20টা প্রোগ্রাম করবেন, দেখবেন যে ডোনারে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা। আমরা রিয়েল সিনারিওতে যেটা পাই সেটা হচ্ছে যিনি দিয়েছেন তিনি বেঁচে থাকেন ততদিন পর্যন্ত, তার আগে দেখা গেলো যিনি নিয়েছেন তিনি মারা যান। তার মানে কিডনি দান করলেন, স্বাভাবিক অর্থে যদি আপনার দুটো কিডনি ভালোও থাকে তাহলে ডোনারের কোনো ক্ষতি হয় না। আর আমরা মেডিকেল সায়েন্সের ভাষা আমরা জানি যে অনেকের জন্মগতভাবে একটা সিঙ্গেল কিডনি থাকে, একটোপিক কিডনি থাকে, এজেনেসিস বা হাইপোপ্লাস্টিক মানে একেবারে নাই, অথবা থাকলে খুব ক্ষুদ্র পরিমাণে কাজ করে, অথবা একেবারেই থাকে না। এই ধরনের রোগী মানুষ জন্মও থেকে আছে। আপনার পরিচিত যদি কোনো আত্মীয়স্বজন থাকে বা এলাকায় সারাউন্ডিংস দেখেন খুঁজে পাবেন, উনি ওনার সারা জীবনে অনেকগুলো কাজ করেছেন। সুতরাং কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। ঠিক আছে? বাংলাদেশে অনেক প্রথিতযশা রাজনীতিবিদ এখন আছেন যারা খুব লাইমলাইটে আছে, তাদের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট করা রোগী আছেন, আমি আপনাকে নাম বলবো না, আছেন। বাংলাদেশে অনেক মেডিকেল সায়েন্সের প্রফেসর আছেন যারা রিট্রান্সপ্লান্ট করা মানে একবারের বেশি তারা কিডনি প্রতিস্থাপন করেছেন। সুতরাং প্রতিস্থাপন করলে এবং তার যেমন ক্যারিয়ারের কোনো জটিলতা হয় না, আবার যিনি কিডনি দেন তারও সাধারণত তার লাইফ স্টাইলের জীবনযাত্রার কোনো ক্ষতি সাধন হয় না। এটা একটা মিসকনসেপ্ট, একটা কিডনি হয়। নর্মালি আমাদের তো শরীরে 2টা কিডনি, এই 2টি কিডনিকে যদি আমরা ধরেন প্রত্যেকটাকে 5 ভাগ করি, তাহলে টোটাল 2টা কিডনির ভাগ হলো হচ্ছে 10টা। এই 10টার 10 ভাগের মধ্যে ধরেন যদি 8 ভাগ নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, পচে যায়, 20 ভাগ থাকে, তাহলে আপনার শরীরের কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা 1.1 থেকে 1.2 হতে পারে, 3 হতে পারে, 1.5 কখনো হবে না। তার মানে আপনার কিডনির ওই যে 20% আছে ফাংশনিং, সেই 20% আপনার শরীরটাকে সুস্থ মতো আপনাকে ঠিকঠাক করে রাখতে সক্ষম। সুতরাং আমি যদি আমার একজনকে আপনি কিডনি ডোনেট করে দেই, তাহলে হচ্ছে ডোনেট করলে আমার তো 10 ভাগের মধ্যে 5 ভাগ থাকে, আমার ক্রিয়েটিনিন বাড়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নাই, বরং ন্যাচারালি ওয়ান্স আপন এ টাইম দেখা যাবে প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা তার যে আরেকটা যে কিডনি আছে সেটাকে হাইপারট্রফি করে দেয়, প্রয়োজনীয় যে সাইজ তার সাথে বড় বানায় দেয়, এবং সে খুব সুন্দর মতো আপনার ডোনেট করার আগে তার কিডনির সাইজ যদি 11 সেন্টিমিটার থাকে, ডোনেট করার 2 বছর পর দেখবেন যে তার ওই যে একটা কিডনি আছে ওই কিডনির সাইজ 14 সেন্টিমিটার হয়ে গেছে, 13 সেন্টিমিটার হয়ে গেছে, এটা বড় হয়ে যায়। ঠিক আছে? এবং আল্লাহ তাআলা এটাকে বড় করে দেয় এবং তার কিডনি সাধারণত কখনো বাড়ে না। আমি আমার লাইফে কখনো দেখিনি যে কোনো ডোনার কিডনি রোগে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, উনি হতে পারেন। যদি ওনার ডায়াবেটিস থাকে, যদি ওনার প্রেশার থাকে, তাহলে কিন্তু হতে পারেন। যদি ওনার আগে থেকে কিডনির কোনো জিএন থাকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে, যেটা আনডিটারমাইন্ড ছিল, আনডায়াগনোসড ছিল, সেক্ষেত্রে হতে পারে। ইউজুয়ালি কোনো কারণ ছাড়া সাধারণত কোনো ডোনার কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আর হইলে এটা কিন্তু মেডিকেল সায়েন্স কখনো এটাকে প্রমোট করতো না, রিলিজিয়াস ধর্মগুলো এটা কিন্তু কখনো কোনো প্রমোট করতো না। অসাধারণ, খুবই চমৎকার আলোচনা করলেন। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ প্রতিদিনের যারা দর্শক রয়েছে তাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ যদি থাকে? আসলে আমি সবসময় যে কথাটা বলে থাকি যে ভাই অনুগ্রহ করে যদি আপনার ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, একটু বোকাশোকা হয়ে এটাকে পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং এই নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা প্রয়োজন আপনি সেভাবেই আপনার লাইফ স্টাইলটাকে সাজায় নেন। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার এই ধরনের কোনো অসুখ বিসুখ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নিয়মিতভাবে প্রতি 6 মাস পর পর, আর যদি কোনো অসুখ বিসুখ না থাকে তাহলে অন্তত প্রতি বছর 40-এর পরে আপনি আপনার কিডনিটা পরীক্ষা করবেন। পরীক্ষার জন্য 3টি পরীক্ষা খুবই জরুরি। একটি ইউরিন অ্যানালাইসিস, ইউরিনের রুটিন পরীক্ষা, একটা ব্লাডের হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, এবং আরেকটা হচ্ছে কিডনির আল্ট্রাসোনোগ্রাম। তাহলে এই 3টা পরীক্ষা করে খুব সহজে অল্প টাকায় সরকারিভাবে পরীক্ষা করতে সব মিলে 200 টাকা থেকে 250 টাকা খরচ হয়। এটা আপনি এই 200 থেকে 250 টাকা আপনি আপনার প্রতি বছরে বা 6 মাস পরে একটু ইনভেস্ট করেন। আপনি দেখে নেন যে আপনার কিডনির মধ্যে কোনো সুপ্ত কোনো কিডনি রোগের লক্ষণ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি সহজেই বেঁচে যাবেন, আর যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা আসলে আপনার কিডনিটাকে সুরক্ষা রাখতে পারবেন, এবং আশা করি সেভাবে আপনাদের লাইফস্টাইল সাজিয়ে কিডনি সুরক্ষা করবেন। আপনাদের নিমন্ত্রণের জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আর বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শকের জন্য আমার শুভকামনা। সবার কিডনি ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশা। সেই সঙ্গে আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই আপনাকে অনুরোধ করব সবসময় চেষ্টা করুন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।
দর্শক, যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং কিডনির জানা অজানা অনেক বিষয় নিয়ে আজকে কথা হলো এবং আজকের এই অনুষ্ঠানটি যারা দেখবে তাদের সবারই আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকার আসবে, আমি এমনটা মনে করছি। এবং আজকে কিডনি নিয়ে অনেক কথা কিন্তু আমরা বললাম এবং অবশ্যই তার অনেক কিছুই আমি জানতাম, অনেক কিছুই আমি জানতাম না। এবং গুরুত্বপূর্ণ এই সময়টা আসলে যার সঙ্গে এতক্ষণ আমরা অতিবাহিত করলাম তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস শুকুর, রেজিস্ট্রার হিসেবে কিডনি রোগ বিভাগে রয়েছেন জাতীয় কিডনি ইনস্টিটিউট, ঢাকায়। দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি দেখা হবে কিন্তু আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।